আমি আস্তে আস্তে গাড়ির সামনে তাকিয়ে দেখি একটা 20 থেকে 22 বছরের মেয়ে একটা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। ঘড়িতে তখন রাত 1টা। মেয়েটি সাদা শাড়ি পরে আছে। এবার দেখি মেয়েটি বাচ্চাটির দুটি হাত দিয়ে ধরে টেনে ছিঁড়তে লাগলো। মেয়েটির লাল চোখ আর অদ্ভুত চাহনি কি যে ভয়ঙ্কর বলে বোঝানো যাবে না। ভুতুড়ে কাহিনীর নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। ভুতুড়ে কাহিনীতে প্রতিনিয়ত আপনারা নতুন নতুন ঘটনা উপভোগ করে থাকেন, আর তারই ধারাবাহিকতায় আজও শুনবেন নতুন একটি ঘটনা। রোজকার মতো গল্প উচ্চারণে আমি সঞ্জয়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ঘটনা। তখন গরমকাল চলছে। মামাতো ভাই খুলনাতে থাকে। ভাবে প্রায় সময় ফোনে একেবারে কানটা ঝালাপালা করে দেয় খুলনায় আসার জন্য। পড়াশোনা চলাকালীন অনার্স একসাথেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি। মামাতো ভাই অন্য ডিপার্টমেন্টে থাকলেও আমার এই বান্ধবীটার সাথে চুটিয়ে প্রেম করেছে 4-4টা বছর। পরে ফলশ্রুতিতে বিয়ে। এখন চাকরির সুবাদে দুজনেই খুলনাতে। অবশ্য আমি এখনো বিয়ে করিনি, তবে অতি শীঘ্রই হয়তো ফান্দে ফুটতে হতে পারে। মামাতো ভাই আর বান্ধবীর ভাবির প্যান প্যানানির জন্য অফিস থেকে কিছু দিনেরই ছুটি নিলাম। ফোনে ওদেরকে বললাম আমি আগামীকালই খুলনায় আসছি। যাক, প্ল্যান মতো সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। ভাবলাম রাতেই রওনা হব, কারণ একে তো গরমকাল, তার উপর দিনের বেলাতে প্রখর রোদ। ড্রাইভারকে ঠিকঠাকভাবে বলে দিলাম আমি আজ রাতেই খুলনা রওনা হচ্ছি। সন্ধ্যায় খাওয়া দাওয়া করার পর মা আমাকে যথারীতি সাবধানতার উপদেশ বাণী দিতে লাগলো, সাথে একটা মাদুলিও দিল। আমি তো ওটা দেখে অবাক হয়ে গেছি। মা, তুমি না সে আগের মানুষের মতো রয়ে গেলে। এসব তাবিজ কবজে কি কেউ এখন বিশ্বাস করে? মায়ের সোজা জবাব, কেউ না বিশ্বাস করুক, আমি করি। তুই এরা সাথে করে নিয়ে খুলনা যাবি। কি আর করা, যথারীতি মায়ের হুকুম মেনে আমি আর আমার ড্রাইভার কাদের গাড়িতে গিয়ে উঠলাম। ঘড়িতে তখন রাত 9টার মতো বাজে। ঢাকা শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি। এমনিতেই ভরা পূর্ণিমা রাত, তার উপর এই লং ড্রাইভ বেশ রোমান্টিক করে দিচ্ছে বটে। ড্রাইভারের পাশের সিটেই আমি বসে আছি। পুরো গাড়িতে আমি আর ড্রাইভার কাদের ছাড়া আর কেউই নেই। মাঝে মাঝে কাদের সাথে কথা হচ্ছে, আর 100 থেকে 120 বেগে ছুটে চলেছে গাড়ি। কাদের কিছুক্ষণ পর একটা গানের সিডি বের করে বাজাতে লাগলো। এমন সময় ফোনটা বেজে উঠল। ছোট আপু ফোন করেছে। হ্যাঁ জ্যোতি, বল। ভাইয়া, তোর কত দূর এখন? একা যেতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার জবাব, আরে না, টেনশন নিস না, পৌঁছে ফোন দেব। আর বাবাকে একটু বুঝিয়ে বলিস। রাখি রে। ফোনটা রেখে দিলাম। ফোনটা রাখতে রাখতেই জীবন নিয়ে কেমন যেন বিচিত্র অনুভূতি হতে লাগলো। ছুটে চলা জীবনের গাড়ির শোঁ শোঁ শব্দে নচিকেতার গানটার মতো
মনে হলো রাত বলে যায় যায়, ডাক দিয়ে যায়। চোখের পাতায় যেন কত কিছুই ভেসে উঠছে। শোঁ শোঁ করে ছুটে চলছে গাড়ি, আর জ্যোৎস্না ছড়াচ্ছে চাঁদ। রাত 11টার মতো বাজতে বাজতেই কাদের বলে উঠল, স্যার, আমরা এখন ফেরি পার হব। টাকা পয়সার হিসাব চুকিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ফেরিতে উঠলাম। কিছু সময় পর ফেরিটা গাড়িতে ভরে গেল এবং আস্তে আস্তে টার্ন করল। তারপর এক সময় মাঝ নদীতে জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে এই নদীর পানি যেন অপরূপ রূপের শোভা ছড়াতে লাগলো। কাদের বলল, স্যার, দেখেছেন কত সুন্দর লাগছে চাঁদ আর নদীর পানির ঢেউগুলোকে? আমরা ফেরি পার হয়ে গেছি, আবারও হাইওয়েতে ছুটতে শুরু করেছে আমাদের গাড়ি। কিছু দূর পর পর একটি দুটি গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে। আমার চোখটা কেমন যেন অবশ অবশ লাগছে। গাড়ির সিটেই হেলান দিলাম চোখ বুঝে। কিছু দূর যেয়ে হঠাৎ করে কাদের গাড়ির ব্রেকটা এমন ভাবে ধরলো যেন পুরো গাড়িটাই উল্টে পড়ে যাওয়ার মতো অবস্থা। এই, কি হয়েছে কাদের? এত জোরে কি কেউ গাড়ির ব্রেক ধরে? কাদেরের জবাব, স্যার, আমার দোষ না স্যার, ওনার জন্যই সব কিছু। এবার আমি আস্তে আস্তে গাড়ির সামনে তাকিয়ে দেখি একটা 20 থেকে 22 বছরের মেয়ে একটা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। ঘড়িতে তখন রাত 1টা। মেয়েটি সাদা শাড়ি পরে আছে, তার আঁচলের এক অংশ মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলো আর কান্না ভেজা চোখ। আমি গাড়ির দরজাটা খুলে নিচে নেমে বললাম, কি ব্যাপার? আপনি হঠাৎ করে একটা বাচ্চা কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? মেয়েটি কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, আমাকে বাঁচান স্যার, নয়তো আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। আমি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এসেছি, সামনেই আমার বাবার বাড়ি। আপনি দয়া করে আমাকে একটু আপনার গাড়িতে নিয়ে চলুন না স্যার। আমি বললাম, দেখুন, আপনি পথ থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে গাড়িতে নিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে মেয়েটি তার এক হাত বাচ্চাটির বুকে নিয়ে আর এক হাতে আমার পা জড়িয়ে ধরল। কাদের ওপাশ থেকে বলল, স্যার, আমাদের গাড়ির পিছনের সিটটা তো খালি পড়েই আছে, আমরা না হয় এই বিপদ থেকে একটু ওকে সাহায্যই করি। আর সামনেই তো ওর বাবার বাড়ি, আমরা ওখানেই ওকে নামিয়ে দেব। কাদেরের এই কথা শুনে মেয়েটিকে গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটিকে কোলে নিয়ে পিছনে ছিটিয়ে উঠে বসলো। আমাদের গাড়ি কিছুক্ষণ চলতেই থাকলো। এর মাঝে একবারও পিছনে ফিরে তাকানো হয়নি। হঠাৎ করে মনে হলো মেয়েটি তো কিছু দূর পরেই নামতে চেয়েছিল। আমি গাড়ির আয়নার দিকে চেয়ে দেখার চেষ্টা করলাম মেয়েটির কি অবস্থা দেখার জন্য, কিন্তু আয়নার ভিতরে তো কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমি একটু ভালো করে আয়নার দিকে চোখ দিলাম, দেখলাম দুটো লাল চোখ দেখা যায়। কিছুক্ষণ পর দেখি মেয়েটি তার কোলের বাচ্চাটাকে মাথা নিচের দিকে দিয়ে ধরে আছে। আমি ততক্ষণে ঘামতে শুরু করেছি। এবার দেখি মেয়েটি বাচ্চাটির দুটি হাত দিয়ে ধরে টেনে ছিঁড়তে লাগলো। মেয়েটির লাল চোখ আর অদ্ভুত চাহনি কি যে ভয়ঙ্কর বলে বোঝানো যাবে না। কাদের তার আপন মনে ড্রাইভ করে চলে যাচ্ছে। ওহ, কি ভয়ঙ্কর কাণ্ড!
বাচ্চাটি মাথার দিকটার মুখের মাংসগুলো খেতে শুরু করেছে। মেয়েটি মুখে রক্তের লালা ঝরছে। আমি যে আয়নাতে এটি দেখছি, মেয়েটি এখনো সেটি খেয়াল করেনি। ভাবতে থাকলাম, কাদের যদি এখন এই দৃশ্য দেখে তাহলে একটা অঘটন ঘটে যাবে। আমি কি করব ভেবে পাচ্ছি না। এবার আমি আয়নার দিকে তাকাই। হঠাৎ করে আয়নাটির ভিতরে তার লাল চোখে চোখ পড়ে যায়। বীভৎস রক্তের লালা জড়ানো চেহারা নিয়ে সে আমার দিকে তাকায়। পুরুষ কণ্ঠে উঠে পিছনে তাকাবি না বলে চিৎকার করে এবং এর কিছুক্ষণ পর মেয়েটি বাতাসের সাথে মিলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ঘটনা জানাতে ভুলবেন না। আর তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা এরকম কোনো ঘটনার সাক্ষী হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে জানিও। কথা হবে পরের ঘটনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।